বক্তৃতা করতে আমি আসিনি, দীর্ঘক্ষণ চলছে, আমার আসতে বিলম্ব হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন আমি এদেরকে কথা দিয়েছিলাম যে আসবো ত্রিনাথ মান্না বস্তিতে, যেখানে দীর্ঘদিন ধরে লকডাউনের পিরিয়ড থেকে আপনার কাজ করছেন মানুষের জন্য। তখন এইসব এত নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে, ব্রিগেড হয়ে যাবে, সেগুলো আমার মাথায় ছিল না। আমি অনেক আগে ওরা বলেছিল, আমি হ্যাঁ আমি যাবো। তারপরে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ হলো ঘোষণা, তখন ওরা আতঙ্কে জিজ্ঞেস করলো, আশঙ্কায়। আলাম না, আমি কথা যখন দিয়েছি আমি যাব। তো আমি যেখানে যেখানে হয়েছে সব জায়গায় গিয়েছি। সব জায়গায় তো যাওয়া যায় না, প্রথম দিকে যাওয়া হচ্ছিল লকডাউনের সময়, তখন কাজকর্ম একটু কম ছিল, এই যাদবপুর থেকে বেলঘরিয়া। কিন্তু তারপর আমরা অনেক বাড়তে আরম্ভ করি। আমরা যখন ছাত্র যুব করতাম তখন রক্তদান শিবির এরকম হতো না, পাড়ায় পাড়ায় হেলথ হোমে গিয়ে দিতে হতো, নাহলে কলকাতা মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে দিতে হতো। তারপরে বিজ্ঞান প্রযুক্তি এগুলো, এসব ডিসপোজেবল পাউচ তৈরি হলো। আর তখন আমরা বলতাম পাড়ায় এসে করতে হবে, তখন বলতো না আমরা পাকা বাড়ি চাই, একটা শর্ত করতো, পাকা বাড়ি চাই, স্টুডেন্টস ইউনিয়ন হল চাই, কোনো একটা ট্রেড ইউনিয়নের চাই। তারপরে এখন তো মহল্লা পাড়ায় হয়, তখন অসুবিধা ছিল অসুখ বিসুখের। এখন রক্তদান আন্দোলন হয়ে গেল, দীর্ঘদিন লাগলো। তারপরে কেউ কেউ এটাকে আবার রক্তদান উৎসব করে দিলেন। কিন্তু আসলে হচ্ছে মানুষের প্রয়োজন, এটাকে বলে নিড বেসড কর্মসূচি। এক সময় কলকাতায় টাঙ্গাল ভোজন হতো, পুজোর পরের দিন হোক অন্য দিন হোক, লাইন করে পাত্র। এখন টাঙ্গাল ভোজন হয় না। যারা বলে 34 বছরের বামফ্রন্ট কি করলো, একটা জিনিস করলো যে টাঙ্গাল ভোজনের বদলে পাঠ্যপুস্তক বিলি করতে হবে, শিক্ষা সামগ্রী বিলি করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এসবই হচ্ছে কিন্তু নিড বেসড। গাছ কাটা পড়েছে শহরে, ইট কাঠ পাথরে হয়ে গেছে, সেখানে গাছ লাগাতে হবে। তাহলে ছেলেমেয়েরা যারা স্কুলে আসতো না, তারা যখন স্কুলে আসতে আরম্ভ করলো, কিন্তু তার সামর্থ্য নেই, তারা তাদের পাঠ্যপুস্তক শিক্ষা সামগ্রী দিতে হবে। এগুলো হচ্ছে যেরকম যেরকম প্রয়োজন হয়। তাহলে লকডাউনের সময় হঠাৎ করে দিল্লি থেকে ফরমান হলো সব বন্ধ। আমাদের দেশে যে কোনো একটা দিনে 7 কোটির মতো লোক ঘরের বাইরে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী গান লিখে দিলেন, এফএম চ্যানেলে শুনলাম, ঘরে থাকো, নিরাপদে থাকো। কিন্তু যে লোকটা ঘরের বাইরে আছে, যে লোকটা গৃহহীন, সরকার তো স্বীকার করেছে গৃহহীন আছে, সরকার তো স্বীকার করে না সমস্যা আছে। সেই জন্য তো আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা, আমার বাড়ি তোমার বাড়ি, নানা রকমের বিজ্ঞাপন আছে। তাহলে কাটমানি থেকে আসতো। কিন্তু তাহলে সেই গৃহহীন মানুষ যাবে কোথায়? একটা দরদি সরকার মানে হচ্ছে তাকে তো ভাবতে হবে, আমি একটা ঘোষণা করছি। তখন বললো স্কুল কলেজ বন্ধ, হস্টেল বন্ধ। তাহলে হস্টেলের ছেলে খালি করো, হস্টেল আমার নিজের ছেলে। এবার সে খালি করে স্টেশনে এলো, তখন বললো ট্রেন বন্ধ। আচ্ছা, বিকল্প বাস স্ট্যান্ড এসে গেল, বললো বাস বন্ধ। সবাই বলে কি লড়াই হচ্ছে বিজেপি আর তৃণমূলে, দিদি আর মোদিতে। পীযূষ গোয়েল বললো রেল বান, এ কদিন আগে এসেছিল আপনাদের হাওড়ায়। আর তখনকার এখানে রাজ্যের যিনি মন্ত্রী ছিলেন, এখন তো একই জায়গায়, এক বলে সবাই যাবে একটা সময়, তাই তো হয়। তখন পরিবহন মন্ত্রী তিনি বললেন বাস বন্ধ। কোনো ঝগড়া আছে? তাহলে এই ছেলেগুলোরা ফিরবে থেকে। আচ্ছা, এদের কথা আমি বাদই দিলাম, আমার ছেলে আপনার ছেলে নিশ্চয়ই কিছু একটা আছে ব্যবস্থা, তাহলে তো স্কুলে কলেজ হস্টেলে পাঠিয়েছি। কিন্তু এই হাওড়া শহরে, কলকাতা শহরে স্টেশনের ধারে আপনারা দেখবেন এমন লোক আছে, ছেলেপুলে আছে, যারা ওই খাদ্যের বিনিময়ে ওখানে কাজ করে, সামান্য কিছু হয়তো পায়, বাড়িতে পাঠায়। তাহলে যখন হোটেলটা বন্ধ হয়ে গেল, সে খালি ওখানে। এমন অনেক শ্রমিক আছে যে ওই কারখানার অসংগঠিত শ্রমিক, সেই কারখানায় শোয়ার ব্যবস্থা আছে। আর পুঁজিবাদী ব্যবস্থা এমন, যখন তুমি শ্রম দিচ্ছ না, যখন তুমি পুঁজি সৃষ্টি করছো না, তখন তারপর দায়িত্ব নেই। তখন বলো কারখানা বন্ধ, তুমি রাস্তায় চলে যাও, হোটেলটা বন্ধ, তুমি বাইরে বেরিয়ে যাও। তাহলে সে শোবে কোথায়, রাত্রে কাটাবে কোথায়, এবং খাবে কি? কে ভাববে এটা? তার জন্য লাল ঝান্ডার দরকার হয় না। এখানে বলছিলেন যারা, তাহলে একটু মানব দরদি মন লাগে। তারা মনে করলেন আমাদের থেকে উদ্যোগ দরকার। আমার গর্বের জায়গা এখানেই যে এইটা ভাবলো, কিন্তু সবসময় যৌবন, অল্প বয়সী ছেলেমেয়েরা ভাবলো।
আমি বয়স্কদেরকে অশ্রদ্ধা করছি না, কারণ একটা তার কারণ ছিল। কারণ প্রথমে একটা এমন ভাব তৈরি করা হলো যে বয়স্কদের হবে, কম বয়সীদের হবে না। সুতরাং আমরা নিজেরা বললাম বয়স্করা একটু পেছনে থাক, অল্প বয়সীরা সামনে আসুক। কিন্তু তারা যোগাযোগ করে দেবে, বাকিটা রসদ জোগাড় করার সাহায্য করবে। কিন্তু এই ছেলেমেয়েরা তো প্রাণের ঝুঁকি নিয়ে, যখন আমাদের প্রধানমন্ত্রী বিউটি পার্লারের থেকে লোক নিয়ে নিয়ে এসে দাড়ি কামাবার সাহস করলেন না। দাড়ি তো রবীন্দ্রনাথ হওয়ার জন্য বাড়েনি, আর নিজে দাড়ি কামান, উনি নিজে কিছুই করেন না, অন্যকে সেলফ রিলায়েন্স বলেন, আত্মনির্ভর হতে বলেন, কিন্তু তিনি অন্তত নিজের দাড়িটা নিজে কাটেন না, তার দাড়ি বানানোর মধ্যে হয়ে যাচ্ছে। এখানে অনেক লোক তারা কিন্তু আত্মনির্ভর, তারা নিজের দাড়িটা নিজে কাটে। আর সবচেয়ে মজা হচ্ছে যে লোকটা নিজে দাড়ি কাটেনি জীবনে, সে অন্যকে বলছে দাড়ি কিনে কাটতে হয়। আত্মনির্ভরতা মানে তাই শেখাচ্ছে। সবচেয়ে বৃহৎ খবরের কাগজের গোষ্ঠী সাংবাদিক ছবি তুললেন বীর পুরুষের মতো, আমাদের মুখ্যমন্ত্রী বুক চিতিয়ে লড়াই করছেন করোনা। কি করলেন? রাস্তায় গোল গোল দাগ কাটলেন। উনি বললেন ওখানে লক্ষ্মণ রেখা, সেটা বলতে হয়, কারণ মানুষকে যে পাঠটা দেওয়া হচ্ছে, আমরা রামায়ণ করেছি, আমরা মহাভারত করেছি। আমার একটা বিপদ যে পার্লামেন্টে যেই আমি একটু ধরুন বেদান্ত পরিষদ থেকে বা রামায়ণ থেকে বা মহাভারত থেকে বা পুরাণ থেকে বা ভারতবর্ষ থেকে উদাহরণ দিই, একটা আরএসএসের লোক এসে মুখ চুলকিয়ে বলে, খুব কাছাকাছি বলে, আরে आप मुसलमान होके भी आप उपनिषद की बात करते हो, आप मुसलमान होके भी रामायण का उदाहरण देते हो। এটা কিন্তু প্রোফাইলিং বলে। আমি তার মধ্যে যাচ্ছি না, সে এখন আরেকটা আছে। কিন্তু কেন এরা বাচ্চায় হলো, কেন সব জায়গায় হলো না? অতএব ওই খবরের কাগজে আমি দেখলাম আরএসএস সিদ্ধান্ত নিয়েছে এবং গোডাউন থেকে বস্তা বস্তা চাল দিল্লিতে লোড হচ্ছে। एक आरएसएस का सदस्य 5 परिवार का जिम्मेदारी लेगा। तो मिस कॉल দিয়ে তো অনেক মেম্বারশিপ হয়ে গেছে, তাহলে তারা সব পরিবারকে খাইয়ে দেবে। গোদাম থেকে বস্তা ভর্তি মাল বেরোতে দেখলাম, সমস্ত পুঁজিপতি বিশাল বিশাল মজুদদার তারা সব মজুদ খালি করে দিল, কিন্তু ওটা দিয়ে রুটি হতে দেখলাম না। লড়াইটা তো আসলে রুটি। ভুখা পেট ভজন না হয় গোপালা। অনেকে বলে কংগ্রেসের গাল, এইরা বলেছিল এ সাধু আজাদি ঝুটা হয়, বলেছিল না? একটা লাইন বলে, देश का जनता भूखा है, ये आजादी झूठा है। কারণ ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চায় দু মুঠো ভাত, একটু নুন। খাদ্যাভাব থেকে মুক্তি, অনাহার থেকে মুক্তি, এটাই তো লড়াই। আর এটা আসল লড়াই, পৃথিবীর ব্যাপী এটাই লড়াই। সকালে উঠে একজন মাকে প্রথম চিন্তা করতে হয়, আমার ছেলেটা যখন পকিয়ে উঠবে তার আগে তার দুধ হোক, তার কোনো একটা কিছু হোক, সাগু গোলা হোক, ব্যবস্থা করতে হবে। আর তারপরে তার বাবার কাছে সংবাদ যায় গ্যাসের সিলিন্ডারের দাম কত। বিনা পয়সায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গ্যাস দিতে পারেন। অনেকে হোয়াটসঅ্যাপে ইউনিভার্সিটিতে বসে অনেক গ্যাস ছাড়তে পারে। আমার তো চিন্তা হয়, এই যে ছেলেমেয়েরা ক্যান্টিন চালালো, আমার বউ বলে রান্না গ্যাসের দাম 620 থেকে 820 হয়ে গেল, তুমি একটু খবর রাখছো না? ব্রিগেডে পড়তে পরে আমাকে গিয়ে বলেছে যে তুই এত সব বললে, সবাই বলেছে খুব ভালো বলেছেন, বলে তুই কসবি তুমি রান্না গ্যাসের দাম তো বললে না। আমি কেন ওটা কেন বলবো? ওটা আমার গায়ে লাগে, আমি রোজগার করি। কিন্তু আমি জানুয়ারি মাসে কিনেছি, নভেম্বর মাসে কিনেছি 620 টাকায়, আর আমি ফেব্রুয়ারি মাসে কিনেছি 820 টাকায়, আমার লাগে। এই লকডাউনের সময় একজন মাস্টারমশাই নারকেল ডাঙায় প্রতিবন্ধী মাস্টারমশাই, মানে সে চাকরি পায়নি, কম বয়স, বেশি বয়স না, ওই সব টেট মেট সব কিছু টাকা পয়সা কিছু দিতে পারেনি, সে টিউশনই করে বস্তির ছেলে মেয়েদের পড়ায়। আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, আমার এখনো বললে চোখে জল, কারণ আমার মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমরা ভাবি না। আমার বউ চাকরি করে ডাক্তার, সে বলছে আচ্ছা তেলের যা দাম, নুনের যা দাম, অন্তত পেঁয়াজ বা আলু না হলে আমি রেশন পাড়ার ছেলে তুলে দিয়েছে, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, একে লকডাউন, তাই প্রতিবন্ধী, টিউশনি করি না বলে কোনো মাইনে পাইনি।
বিক্রি করে দিয়েছি আমাদের দেশের মানুষকে। সে বললো একটু নুন, 1 লিটার সর্ষের তেল আর একটু আলু বা পেঁয়াজ ব্যবস্থা করতে পারবেন, আপনি এত সবজি বাজার করেন। সে গিয়ে নিতে পারছে না, প্রতিবন্ধীও বটে, এবং একটা সমাজে তার একটা মাস্টার মশাই, আপনি এখানে চলে এলেন, লাইন লাগালেন, এটা মনে করে কেউ কেউ। তখন দাঁড়িয়ে না, এই যে লঙ্গর খানা শব্দ না, এটা পাঞ্জাবি শব্দ, শিখ শব্দ, শিখ ধর্মের সঙ্গে যুক্ত আছে। যখন সিএ, এনআরসি, এনপিআর এর বিরুদ্ধে যখন শাহিনবাগে চলছিল, আর শিখ ভাইরা যখন এসে বলেছিল তোমার বোনের পাশে আমি দাঁড়াচ্ছি, লঙ্গর খানা খুলেছি, তখন অনেকে অনেক কিছু কথা বলেছিল। কিন্তু ওটা হচ্ছে এই আমরা কথায় যেটা বলি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, সেটাও ধর্মের গুরু গ্রন্থ সাহিব থেকে, তার গুরু নানকের শিক্ষা থেকে সে মনে করেছে এটা হচ্ছে আমার ধর্ম। যেমন গুরুদ্বারা পরিষ্কার রাখে, মোছে, এটা হচ্ছে তার ধর্ম, এটা হচ্ছে তার ওই কার সেবা। কার সেবা মানে মন্দির মসজিদ ভাঙা না, কার সেবা শব্দটা অপমান করা হয়েছে। কার সেবা মানে হচ্ছে, কার হচ্ছে ফার্সিতে কাজ, কাজ, তার কার সেবা বেকারের জন্য বলি, যাতে কাজ থাকে না। দেখলে আমি অনেক কথা বলবো ভেবেছিলাম, কিন্তু বলবো না, বলা উচিত নেই। ক্যান্টিনের খাবারের সময় হয়ে গেছে, খাবারটা দিতে হবে। কিন্তু লঙ্গর খানা শব্দটা তখনই এলো এই বাংলার বুকে 43-44 সালে। বারবার আমি বলেছি, পুরনো কথা হয়ে যাবে, কিন্তু অনাহার হয়েছিল। ব্রিটিশ সরকার তার সেনার জন্য ইস্টার্ন ফ্রন্টে জাপানের সঙ্গে লড়ছে, তখন আমাদের বাংলার রসদ দিয়ে দিয়েছিল। আর এখানে 30 থেকে 40 লক্ষ মানুষ, বাংলা ভাষী মানুষ, যা এখন বাঙালি বিহারি করছে, প্রাণ দিয়েছিল। আমার বাবা কমিউনিস্ট ছিলেন না, কিন্তু আমাকে প্রথম পার্টিতে দিয়েছিলেন যে আমি ওটাই প্রথম ভলেন্টিয়ার হব, কারণ কমিউনিস্ট পার্টির লোকেরা লঙ্গর খানা করেছিল, উনি জওয়ান ছিলেন। এবং শেষ দিন পর্যন্ত এটাই বলে গেছেন যে একটাই পার্টি আছে যে মানুষের কথা ভাবে। এটা অভিজ্ঞতা একটা মানুষের, তার তার যা ছিল তাতে তার কমিউনিস্ট কথা নয়। এই কমিউনিস্ট বললাম বন্ধ হয়ে যাকে আমি বুঝলাম না, বাবা বললাম না, কমিউনিস্ট বললাম, কিন্তু যেটা কারণে কারেন্টটা চলে গিয়েছিল, আমি ওটা বাদ দিচ্ছি। তখন সরকার নয়, আইপিটিএর টিম উত্তর ভারতের গ্রামে গ্রামে বাংলার কথা বলেছিল। জয়নুল আবেদিনের ছবি, সোমনাথ হরের ভাস্কর্য, সুকান্তর কবিতা, আর এই গানগুলো নবজীবনের গান। ওই মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষার জন্য, অনাহারপৃষ্ট মানুষকে বাঁচানোর জন্য লড়াই হয়েছিল। এবং পাঞ্জাবের কৃষক সভা, কিষাণ সভা ট্রেন বোঝায় খাদ্যশস্য পাঠিয়েছিল। কেন পাঠিয়েছিল? বলে লঙ্গর খানা খেতে। বাংলা ভাষায় তার আগে লঙ্গর খানা শব্দ ছিল। নতুন শব্দ নতুন সময় অনুযায়ী আসে। এখন যেমন তোলাবাজারে ছিল, তোলাবাজি ছিল, হ্যাঁ, আগে আগে কোন গল্প উপন্যাসে করতে ছিল। ওই রকম ধান্দাবাজ, মুনাফাখোর, মজুরদার, কালোবাজারি 1943-এর আগে বাংলা সাহিত্যে, বাংলা কথোপকথনে, বাংলা ভাষায়, বাংলা অভিধানে, কোন কবিতা, নাটকে, মঙ্গল কাব্য থেকে 43 সাল পর্যন্ত এই শব্দগুলো ছিল না। আজকে যারা বলছে তোলাবাজি রুখবো বলে নবান্নকে আটকাতে 56 চাই, 56-র গুরু শ্যামাপ্রসাদ মুখার্জি তখন খাদ্যমন্ত্রী ছিলেন। সুকান্তকে লিখতে হয়েছিল, শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তা। আজও সেই 30 লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী ব্রিটিশ সাম্রাজ্যবাদ হোক, বা শ্যামাপ্রসাদ মুখার্জির অনুগামী হোক, বা ওই সময় যে ধান্না সেট, এই যে বড় বাজার, গুদাম, মজুদদারি, যাদের জন্য আমার পূর্বপুরুষ 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, তারা এখনো ক্ষমা চায়নি। পৃথিবীর সব জায়গায় যেখানে যত বড় গণহত্যা সংঘটিত হয়েছে, সে পরাধীন দেশে হোক আর স্বাধীন দেশে হোক, তার শাসককে ক্ষমা চাইতে হয়েছে। 40 লক্ষ বাংলার মানুষের প্রাণ গিয়েছিল অনাহারে,
তার জন্য কেউ ক্ষমা চায়নি, কিন্তু বাঙালি শিক্ষা নেই। এই জন্য তখন বলেছিলাম, আমার পূর্বপুরুষ বলেছিল, जब तक भूखा इंसान रहेगा धरती में तूफान रहेगा। এই ভুকা শব্দটা, ভুকা মিছিল করি না, এটা 43-44 আগে বাংলায় ছিল না, তখন তো শস্য শ্যামলা বাংলা। যারা এখন বলছে 34 বছরে এরা, 10 বছরে এরা করে সব চৌপাট করে তার আগে ছিল না। তারপরে দেশভাগ হলো, তারপর উদ্বাস্ত তৃণমূল মানুষ, আর এই সব বিপদের সঙ্গে বুক আগলে ধরে লাল ঝান্ডা মোকাবিলা করেছিল। আর এই জন্য আজকে যারা গোটা দেশটাকে অত্যাবশ্যকীয় পণ্য আইনকে খতম করে দিয়ে মজুতদারি বাড়াতে চাইছে, মুনাফাখোর হাত দিয়ে রাজত্ব করতে চাইছে, ধান্না সেটের হাতে ধনটা দিতে চাইছে, আমাদের গোটা দেশের সম্পদকে 99% মানুষের সম্পদকে নিয়ে 1% মানুষের কাছে দিতে চাইছে, তারা এখন মুখোশ পড়ে এসছে। একদিন যারা মেরেছিল তারা গিয়ে রাজার দোহাই দিয়ে, তাই তো শত্রু, এই যুগের তারা জন্ম নিয়েছে আজি, মন্দির তাদের কোট আটকট ভক্ত। এই জন্য এখন বললো সব ইয়াদ রাখা জায়গা, কেন ইয়াদ রাখবে? আজকে গরিব মানুষের, অসহায় মানুষের, নিপীড়িত মানুষের গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বড় লড়াই কি জানেন? তাদের মেমোরি চিপটাকে তুলে নিচ্ছে। যেমন মোবাইলে হয় না, অনেক বেশি হয়ে গেছে, বার করে দাও। তার ইতিহাসকে, তার সংস্কৃতিকে, তার ভাষাকে, তার ধর্মকে, তার আচার বিচারকে, তার চিন্তা ভাবনাকে ধ্বংস করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের মেমোরি চিপটা বার করে নিচ্ছে। ওরা নিজের মতো করে মেমোরি ডাউনলোড করে দিচ্ছে। এই জন্য সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে আমার ইতিহাসকে আমাকে স্মরণে রাখতে হবে, আমার ইতিহাসকে আমাকে ধরে রাখতে হবে। যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি কখনো ইতিহাস তৈরি করতে পারে না। আমাদেরকে যদি নতুন ইতিহাস তৈরি করতে হয়, নিজের ইতিহাসকে জানতে হবে। আর ওরা জানে ওদের ইতিহাস নেই, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নেই। এই যে জয়রাজ লিখেছেন, সেটা আমি সেদিন কোট করলাম। মজার কথা বলি, অনেক সিরিয়াস কথা বলেছি। 1990 সালে, তখন এরকম বাচ্চা আমি, ডিএফএ নেতা, রাজ্যসভার এমপি হয়েছি, পার্লামেন্টের টিমের সেলুলার জেলে গিয়েছিলাম। ওখানে দাবে বলে একজন আরএসএস এর এমপি, বিজেপি আরএসএস এর প্রচারক, আহমেদাবাদ থেকে, ব্যক্তিটা খুব ভালো মানুষ। আমাকে যখন আমি ঘুরছি সেলুলার জেলে, বললাম যাবো। ওরা কোথায় কোথায় যাবে, আন্দামানে প্রথম গেছি, প্রথমে গেলাম না, সেলুলার জেলে যাবো আমরা। তারপরে ওখানে আমি খানগুলো দেখালাম, এই দেখো নামগুলো পড়ো। প্রথম নাম হচ্ছে শের আলী খান, আর তারপর থেকে যত আছে নাম বাংলার, নালে পাঞ্জাবের, নালে যুক্তপ্রদেশের। কোন সা নাম নেই यहाँ बोलो तो কোন? সেই সময় হর্ষদ মেহতা হয়েছে, লোক এখন ভুলে গেছে। एक भी मेहता यहाँ नहीं मिलेगा। शेयर मार्केट में जितना स्कैम में नाम मिलेगा, তখন দীপক পারিক হয়েছিল। আমার মনে আছে, আমি কোন জাতি জাতের মানে কথা বলছি না। আর তুমি জাতের কাছে সব টাকা জমা দিতে বলছো, ব্যাংকের থেকে, পেনশন ফান্ড থেকে নিয়ে গিয়ে মার্কেট ঠিক করবে বলে বাজার পাঠাচ্ছ, বাজার অর্থনীতি ঠিক করবে। সেই বাজার যারা এখন দখল করে রেখেছে তারা এখানে নেই, আর এখানে যারা আছে তাদেরকে তুমি দেশদ্রোহী করছো বলে একটা গ্যালারিতে গেলাম। সেখানে সবার যারা আজীবন কারাবাস ছিল, শহীদের তো নাম তালিকা ছিল, ওখানে যারা ফাঁসি দেওয়া হয়েছে, যাদের আজীবন কারাবাস ছিল, দ্বীপান্তরে গেছিলেন, তাদের ছবি ছিল। আমি কমরেড সুবোধ বোস, আমার রাজনীতির গুরু, আমি তার ছবি দেখে বললাম এখনো বেঁচে আছে জানো? বললো कहाँ है? আমরা सीपीआई এবং কালীগঞ্জ स्थित ऑफिस में है। परिवार संसार সুবোধদা, সুবোধ বোস আমার সাংবাদিক কমরেডের সঙ্গে মিলিয়ে দিয়েছি। সুবোধদা এইসব আমাদের অফিসের ডকুমেন্ট সব রক্ষা করতে হবে। নিজের বাড়িতে, মানে পার্টি মিস্টেক বাড়ি, নিজের অফিসে রান্না করতেন, নিজে খেতেন, নিজে জামা কাপড় ধুতেন, নিজে। আমি এই জন্য বললাম, আমাকে যখন পার্টি বলেছিল চাকরি ছেড়ে দিয়ে তুমি হোল টাইমার হও, আমি বলছিলাম কি করে সম্ভব নয়। তারপরে সুবোধদাকে দেখে কয়েক মাস আমার ঘন ঘন ভরসা হলো
যেটা আমি পাই, উনি যখন পারেন আমিও পাবো, দেখ সেটা আলাদা ব্যাপার। তোকে এরকম গল্প এসব বলিনি, তো বুঝবে না, তো কিন্তু ভালো, ওটা ভালো আসলে বলে কাম দিজিয়েগা, কলকাতায় আসবো আমরা কোর্টব্রেস থেকে। বললো আমাকে একবার ওর সঙ্গে আলাপ করে দেবে। আমি কেন? বললো আমি একবার 5 হবো। একটু মজা করতে হয় আমাকে। আলাম দেখো, প্রথমত কমিউনিস্ট পার্টির লোক উনি 5 হতে দেবেন না, আমি আজকে তো প্রণাম করতে পারি, কারণ মাথা মতো উনি দেখতে চান না, কিন্তু তোমাকে আমি নিয়ে যাবো, আলাপ করে দেবো। बोले जाने तो टाइम छोड़ना पड़ेगा। अरे नहीं, टाइम नहीं छोड़ना है, हमको देखना पड़ेगा। क्योंकि तुम जिंदगी में कभी कोई स्वतंत्रता सेनानी को देखे नहीं हो और देख नहीं पाओगे, तुम्हारे इतिहास में है नहीं, लेकिन हमारे पास है, तुमको मौका देंगे, तुम आओ ये लाइफ का अचीवमेंट तुम्हारा होगा कि जीवित स्वतंत्रता सेनानी को तुम देख पाओ। सब हमें नहीं है बोले जाए एकदम पाटा छोड़ो সে লোকটা কিন্তু ভালো পরিষ্কার ব্যক্তি হিসেবে। সে তারপর সারা জীবন আমাকে বলেছে আপনি আমাকে গৌরব का काम कर रहा है, অনেক অন্যদের বলতো ये हमारे गौरव का काम कर रहा है। তারা এসে আমার ইতিহাস পাল্টাবে। আমি অনেক কথা বললাম, কিন্তু লঙ্গরখানা এটা কোনো দান ছত্র না। এই যে দেওয়ার মধ্যে আনন্দ আছে এবং কর্তব্য বোধ আছে, এটাকে সামনে তুলে ধরা হয়েছে। একটা তফাৎ, গত ব্রিগেড যখন হয়েছে গ্রামের ছেলেমেয়েরা চলে এসছে উত্তরবঙ্গ থেকে, আমি তখন উত্তরবঙ্গের এমপি, বললো কলকাতা পুরসভা এবং সমস্ত যে জলের ট্যাঙ্ক যাদের আছে তাদেরকে তৃণমূল নির্দেশ দিয়েছে এখানে জলের ট্যাঙ্ক যাবে না, অথচ রাত্রে কর্পোরেটর এসে পৌঁছেছেন, জল পাবেন না। আমরা ব্যবস্থা করেছিলাম, সরকার মানুষকে চেয়ে এসেছিলেন। আর এবারে ব্রিগেডের 15 দিন আগে থেকে অসংখ্য ফোন পেয়েছি যে আপনাদের জলের ট্যাঙ্ক লাগবে, জলছত্র করবো, আমরা জলছত্র করতে চাই, জল দিতে চাই, কমিউনিস্ট পার্টির জন্য নয়। ওই যে বললাম শাহিনবাগের লঙ্গরখানা আর আপনাদের এই সমাজের ক্যান্টিন, মানুষ বুঝেছে শুধু খাও খাও, ওই জামাটা ফুরিয়ে গেছে। এখন আবার যদি নিজে আমি খাই তাহলে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এবং সেই উদাহরণটা আপনারা করেছেন যারাই যুক্ত হয়েছেন। এবং সর্ষের তেলের দাম এত বেড়ে যাওয়ার পরেও, আলু পেঁয়াজের দাম এত বেড়ে যাওয়ার পরেও, এত গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার পরেও যখন ব্যক্তিগত জীবনে সংসার চালাতে লোকের না বিশ্বাস হচ্ছে, তখন কত কর্মদক্ষতার সঙ্গে, কত নিপুণতার সঙ্গে যারা এই কাজটা করছে তাদেরকে সালাম।